জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় শিক্ষার্থীদের যে শাস্তি দিল হার্ভার্ড। এখন জানিয়ে দিব ফিলিস্তিনে একদিনে আরো 40 জনকে হত্যা, আটক 30। আরো জানিয়ে দিব দিশাহারা নেতানিয়াহু, বেনি গান্টোজের পদত্যাগ। সর্বশেষ জানিয়ে দিব মোদির মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ডিগ্রি ঝুলিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। 2 সপ্তাহেরও বেশি সময় আগে চলতি বছরে স্নাতকদের ডিগ্রি দেওয়া হলেও ফিলিস্তিনিপন্থী 13 শিক্ষার্থীর ডিগ্রি ঝুলিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। রোববার আল জাজিরার খবরে এই তথ্য জানা গেছে। দীর্ঘ 4 বছরের পড়াশোনা শেষ হয়ে গেলেও এখনো সেই ডিগ্রির জন্য অপেক্ষা করছেন আসমার আসরার সাফি। শুধু পাকিস্তানের সাফি নয়, তার মতো আরো 12 জন শিক্ষার্থী এখনো অপেক্ষা করছেন ডিগ্রির জন্য। আন্তর্জাতিক গণমাধ্যম খবর বলছে, ওই 13 শিক্ষার্থী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক শেষ করলেও অন্তত 1 বছর তারা এই ডিগ্রি পাবে না। এর পেছনের কারণ একটাই, তারা ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে জড়িত ছিলেন। 3 সপ্তাহব্যাপী ফিলিস্তিনিপন্থী বিক্ষোভে জড়িত থাকার কারণে গত 23 মে অনুষ্ঠিত স্নাতক সমাপনী অনুষ্ঠানে তাদের ডিগ্রি দেয়নি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা হার্ভার্ড কর্পোরেশন। বিশ্ববিদ্যালয়টির সামাজিক অধ্যয়ন এবং জাতিসত্তা, অভিবাসন ও অধিকার বিভাগের আন্তর্জাতিক শিক্ষার্থী 23 বছর বয়সী সাপি বলেছেন, আমার আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সাপি আরও বলেছেন, আমি একজন রোডস স্কলার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাল্টিকুলেশন করতে পারি কিনা তা নিশ্চিত করার চেষ্টা করছি, কারণ হার্ভার্ডে আমার ডিগ্রি 1 বছরের জন্য আটকা রাখা হয়েছে। আমি আমার প্রোগ্রামের জন্য সব একাডেমিক শর্ত পূরণ এবং আমার ডিগ্রির প্রয়োজনীয়তাও পূরণ করেছি। ডিগ্রি না পাওয়া আরেক শিক্ষার্থী শ্রদ্ধা যোশী সাপির মতো একই প্রোগ্রামে পড়াশোনা করা এই শিক্ষার্থী বলেছেন, আবেদন করার পর আমরা বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগের জন্য অপেক্ষা করছি। পুরো প্রক্রিয়ায় অস্পষ্টতা নিয়ে শিক্ষার্থী অনুষদ সদস্যরাও বেশ বিভ্রান্ত এবং আপিলের সময়সীমাও স্পষ্ট। আমরা অস্থিরতায় ভুগছি। শ্রদ্ধা অনেক আগে থেকেই যুক্তরাজ্যে সমাজবিজ্ঞানে মাস্টার্স করার কথা ভেবেছেন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তায় ভুগছেন তিনি। শ্রদ্ধা বলছেন, হার্ভার্ড ইউকে ফেলোশিপের অধীনে ইউনিভার্সিটি অফ কেমব্রিজে যাওয়ার পরিকল্পনা ছিল আমার, কিন্তু স্নাতক ডিগ্রি আটকে যাওয়ায় এখন সবই ধোঁয়াশাপূর্ণ। একদিনে আরো 40 ফিলিস্তিনি হত্যা এবং 30 জনকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক অভিযানে তাদের হত্যা ও আটক করা হয়। এই সময় আহত হন অনেকে। সোমবার বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ে গত 7 অক্টোবর থেকে এই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 37,124 জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা দাঁড়িয়েছে 84,712 জনে। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু সংখ্যক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারছে না। অবিলম্বে যুদ্ধবিরতি দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে হামাস ইসরায়েল যুদ্ধের দীর্ঘ 8 মাসে গাজায় বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত, যার সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে দক্ষিণ শহর রাফাতে সমস্ত তৎপরতা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র আনাদোলু এজেন্সির। সময় যত বাড়ছে নৃশংস হয়ে যাচ্ছে গাজা ইসরায়েলের হামলা। একদিকে জিম্মি উদ্ধারের চেষ্টা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় তার যুদ্ধ কৌশল নিয়ে সন্তুষ্ট নন ঘরের সঙ্গীরাও। ইসরায়েলের অমানবিকতায় গাথা বিশ্বজুড়ে যখন সাইরেনের মতো বেজে উঠছে, এমন সময় দলে দলে পদত্যাগ করছেন দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। যুদ্ধকালীন এমন পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়টি আর বুঝতে বাকি নেই সিএনএন। গাজা যুদ্ধের এই সময় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেনি গান্টোজ। নেতানিয়াহুর সঙ্গে বিরোধিতার জের ধরেই সাবেক এই প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগ করছেন বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গান্টোজ বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন, সেই কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি। তিনি আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন। বেনি গান্টোজ বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোন সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, নির্বাচনের তারিখ ঠিক করার জন্য আমি নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছি।
গত মাসেই তিনি হুমকি দিয়েছিলেন যে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবেন। গত বছর গাজায় যুদ্ধ পরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। এদিকে ইসরায়েলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের বিষয়ে গ্যান্টোস বলেন, এই বিক্ষোভ গুরুত্বপূর্ণ, তবে তা আইনানুগ হতে হবে। তিনি বলেন, এই ধরনের প্রতিবাদ গুরুত্বপূর্ণ, তবে এইসব বিক্ষোভ আইনি পদ্ধতিতে পরিচালনা করা দরকার এবং তাদের হিংসাত্মক মনোভাব উৎসাহিত করা উচিত নয়। আমরা একে অপরের শত্রু নই, আমাদের শত্রুরা আমাদের সীমানার বাইরে। গান্টোজের পরই ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ন্যাশনাল ইউনিটি পার্টির এমপি গাদি আইজেনকোট। বেনি গান্টোজের মতো আইজেনকোটও পদত্যাগপত্রে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন, পরে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইজেনকোট বলেন, আলোচনার বাইরে দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে, অতএব আমাদের সরকার ছাড়ার সময় এসেছে। এই পদত্যাগের কারণে নেতানিয়াহু যেমন বিপর্যয়ের মুখে পড়লেন, তেমনি কঠিন যুদ্ধের ভেতরে ইসরায়েল আরো অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ল। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার এই আহ্বান জানিয়েছে হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। যুদ্ধবিরতির প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য সোমবার এই অঞ্চলে সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার পরিকল্পিত এই সফরের আগেই এমন আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সোমবার মিশর ও ইসরায়েল সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন। লেবাননে যুদ্ধ যাতে বিস্তৃত হয়ে না পড়ে তা নিশ্চিত করার বিষয়ে কাজ করবেন তিনি। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, আমরা মার্কিন প্রশাসনকে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং হামাস আন্দোলনে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করবে এমন যে কোনো উদ্যোগকে ইতিবাচকভাবে নিতে প্রস্তুত। আবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় 40 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই নিয়ে 8 মাসেরও বেশি সময় ধরে চলা এই বর্বরতায় নিহতের সংখ্যা 37,000 ছাড়ালো। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 40 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরো 218 জন। ভারতের ইতিহাসে এই প্রথমবার সরকার গঠনের পরপরই কোনো মুসলিম সদস্য মন্ত্রী হিসাবে শপথ নেননি। সোজা কথায়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের কেন্দ্রে গঠিত সরকারে কোনো মুসলিম সদস্য নেই। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মোদী এর আগের মন্ত্রিসভায় মুখতার আব্বাস নকভি নামে একজন মুসলিম মন্ত্রী ছিলেন। তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার পর মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী ছিলেন না। এবারও যেন মোদীর আগের সরকারের ধারাবাহিকতাই বজায় থাকলো। ভারতে অনুষ্ঠিত প্রায় সব জাতীয় নির্বাচনের পর প্রত্যেকবারই কোনো না কোনো মুসলিম লোকসভা সদস্য ভারতীয় মন্ত্রিসভায় ঠাঁই করে নিয়েছিলেন। এই প্রথম সম্ভবত এর ব্যতিক্রম হলো। এর আগে 2021 সালে মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার সময় মুসলিম সদস্য হিসেবে নাজমা হেপাতুল্লাহ শপথ নেন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন। 2019 সালে মোদীর দ্বিতীয় মেয়াদে নকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হন। এবারে লোকসভা নির্বাচনে নির্বাচিত 24 জন মুসলিম সংসদ সদস্যের মধ্যে 21 জনই ইন্ডিয়া জোটের। বাকিদের মধ্যে 2 জন আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের এবং 2 জন স্বতন্ত্র। এর আগে 2004 ও 2009 সালে মন্ত্রিসভা পরিষদে যথাক্রমে 4 এবং 5 জন মুসলিম সদস্য ছিলেন। এমনকি 1999 সালের অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিপরিষদেও 2 জন মুসলিম ছিলেন। তারা হলেন শাহনওয়াজ হোসেন ও ওমর আব্দুল্লাহ। তার আগে 1998 সালে বাজপেয়ীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীও ছিলেন নকভি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।